হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। আজকের কলকাতা লিগের সুরুচি সংঘের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান। সেখানেও মোহনবাগান জিততে পারল না, 1-1 গোলে ম্যাচটা ড্র করলো। প্রথমার্ধে মোহনবাগান 1-0 গোলে পিছিয়ে পড়েছিল এবং ম্যাচের শেষ মুহূর্তে এসে মোহনবাগান একটা গোল শোধ করে এবং ম্যাচটা 1-1 গোলে শেষ হয়। তো 1-1 গোলে শেষ হওয়ার ফলে মোহনবাগান 1 পয়েন্ট পেল ঠিকই, তবে সুপার সিক্সে কতটা যেতে পারবে সেটা কিন্তু একটা সন্দেহ থেকেই গেল। যদিও এখনও সুপার সিক্সে যাওয়ার আশা বেঁচে রয়েছে, তবে কতটা সেটা পারবে সেটা কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ গত ম্যাচটা মেসার্সের বিরুদ্ধে মোহনবাগান ডুরান্ড কাপের ডার্বি আছে বলে খেললো না, সেখানে কিন্তু 3 পয়েন্ট দিয়ে এলো একদম কোনো কারণ ছাড়াই। ম্যাচটা ইজিলি মোহনবাগান খেলতে পারতো, সেখানে কিন্তু কোনো প্রবলেম ছিল না। কারণ মোহনবাগানের যে জুনিয়র দল থেকে 2 জন মাত্র প্লেয়ার সিনিয়র দলের ডুরান্ডের ডার্বি খেলেছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না এই ম্যাচটা না খেলার। তো সেখানে মোহনবাগান খেললো না, অজুহাত দেখিয়ে খেললো না, ঠিক আছে। তো এই ম্যাচটা নেমেছিল, এখন তো সামনে কোনো টুর্নামেন্ট নেই, তো এখানেও কেন এত খারাপ পারফরমেন্স? মোহনবাগান লাস্ট কলকাতা লিগের ম্যাচ খেলেছিল সেই ডার্বি ম্যাচ, তারপর কিন্তু মোহনবাগান এতদিন কোনো ম্যাচ খেলেনি। এতদিন পর তরতাজা হয়ে নামার কথা, সেখানে উল্টোটা দেখলাম। মোহনবাগানের মধ্যে জেতার খিদেটাই ছিল না, উল্টো দিকে সুরুচি সংঘ কিন্তু মোহনবাগানকে প্রায় হারিয়ে দিয়ে চলে যাচ্ছিল, শেষ মুহূর্তে মান রক্ষা করেছে। তো সেটা যাই হোক, মোহনবাগান যেখানেই নামে সেখানে জেতার জন্যই নামে, এইভাবে ড্র করার জন্য তো নামে না। এবং ম্যানেজমেন্ট অবশ্যই অপদার্থ একটা ম্যানেজমেন্ট মোহনবাগানের, এত খারাপ ম্যানেজমেন্ট অন্য কোনো দলের বোধহয় নেই। হয়তো অনেক টাকা রয়েছে ঠিকই, তবে ম্যানেজমেন্ট হচ্ছে একেবারে অপদার্থ, যার কারণে কিন্তু মোহনবাগান একের পর এক টুর্নামেন্টকে অবহেলার চোখে দেখছে এবং যার ফলে সেখানে মোহনবাগান খারাপ ফল করছে। মোহনবাগানের ইতিহাসে এই ম্যানেজমেন্ট হয়তো চলে যেতে পারে কিছুদিন পর, তবে মোহনবাগানের ইতিহাসে এই ফলগুলো কিন্তু লেখা হয়ে থাকবে এবং সেখানে কিন্তু একটা খারাপ প্রতিফলন হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের কিন্তু অবশ্যই এই ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, যাতে এই ম্যানেজমেন্ট আর অবহেলাভাবে কোনো টুর্নামেন্টকে না দেখে এবং প্রত্যেকটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব হিসাবে দেখে এবং প্রত্যেকটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যেন নামে। এই নয় যে আজকের এই টুর্নামেন্ট খেলবো না, কালকের ওই টুর্নামেন্টে জুনিয়র দল নামাবো, এই টুর্নামেন্টে আমাদের কাছে গুরুত্ব নেই, এরকম যেন কোনো কিছু না হয়। প্রত্যেকটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব হিসাবে দেখবে এবং প্রত্যেকটা টুর্নামেন্টই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মোহনবাগান মাঠে নামবে, এটা কিন্তু হওয়া উচিত। তো যাই হোক, কলকাতা লিগের ম্যাচে আজকেরও ড্র হওয়ার ফলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়লাম আমরা সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে। সেটা আগামী দিনে কিন্তু অনেকটাই ভোগাবে আমাদের। কলকাতা লিগের গুরুত্ব মোহনবাগান অনেক দিন থেকেই দিচ্ছে না, এই বিশেষ করে কোভিডের পর থেকে। তার আগে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল, তো তারপর থেকে এই কলকাতা লিগের গুরুত্ব মোহনবাগানের কাছে অনেকটাই কমে গেছিলো। তবে যাই হোক, মোহনবাগান নামছে যখন, কেন এইভাবে একের পর এক ম্যাচ হেলায় নষ্ট করছে, যেখানে আমাদের কিন্তু একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা ছিল। ইস্টবেঙ্গলও কিন্তু এবছর খুব একটা ভালো খেলছে তা নয়, তবে এখান থেকে কিন্তু আমাদের একটা তুল্যমূল্য লড়াই করে চ্যাম্পিয়ন হওয়ার একটা আশা ছিল। এবং কলকাতা লিগের এই মুহূর্তে অতটা জৌলস না থাকলেও কিন্তু গুরুত্ব কিন্তু অনেকটাই রয়েছে এবং কলকাতা লিগ কিন্তু অনেক আদি একটা লিগ, তো সেই লিগকে এতটা অবহেলার চোখে দেখার কোনো মানেই হয় না। তো ম্যানেজমেন্টের বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত, এই সব বাজে ডিসিশনগুলো যে নিচ্ছে এইগুলোর বিরুদ্ধে, এবং আগামী দিনে যেন এই জিনিসগুলো না ঘটে এবং এইগুলো কিন্তু আমাদের সমর্থকদেরও দেখতে হবে। এবং যদি দেখি এরকম কোনো খারাপ কিছু হচ্ছে, অবশ্যই এই ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এরপর চলে আসি সিনিয়র দলের খবরে। তো সিনিয়র দলের সামনে কিন্তু এই মুহূর্তে অন্য কোনো টুর্নামেন্ট নেই, একমাত্র ACL 2 রয়েছে, তাও প্রায় এখনও 25-30 দিন মতন বাকি। তো এই টুর্নামেন্টে নামার জন্য মোহনবাগান কোনো ভারতীয় ফুটবলারকে ছাড়ছে না ন্যাশনাল ক্যাম্পে। কারণ হিসাবে দেখিয়েছে, এটা যেহেতু ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে না, তাই জন্য মোহনবাগান এখানে কোনো প্লেয়ার ছাড়বে না। যদি ফিফা উইন্ডোর মধ্যে পড়তো তাহলে মোহনবাগান অবশ্যই প্লেয়ার ছাড়তো। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, প্রচুর প্লেয়ার মোহনবাগানের যারা ন্যাশনাল টিমে গেছে সেখানে গিয়ে চোটাঘাত পেয়েছে এবং তারপর ফেডারেশনের থেকে কোনো স্টেপ না নিয়ে মোহনবাগানে আবার পাঠিয়ে দিয়েছে। মোহনবাগান সেই প্লেয়ারদের নিজেদের খরচায় সুস্থ করিয়ে তুলেছে। তো এই দুটো অভিযোগ কিন্তু মেন রয়েছে এবং তার পরিবর্তে কিন্তু অবশ্যই কল্যাণ চৌবের যে AIFF, তারা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল যে সুভাশিস বোসের চোটটা নিয়ে। তো সেটাও একটা হাস্যকর যে AIFF দাবি করছে যে তাদের ক্যাম্পে গিয়ে কোনো চোট লাগেনি, এবং মোহনবাগান কিন্তু তার পাল্টা দিয়েছে যে মোহনবাগান বলেছে প্রয়োজন পড়লে আমরা প্রমাণ দিয়ে দেবো যে সে ইন্ডিয়ান টিমে খেলতে গিয়ে প্র্যাকটিসে গিয়েই চোট লেগেছে সুভাশিস বোসের, এবং সুভাশিস বোস সেটা নিজেও স্বীকার করেছে যে ইন্ডিয়ান টিমে খেলতে গিয়েই চোটটা লেগেছে। তো যাই হোক, মোহনবাগান এখানে প্লেয়ার ছাড়বে না এখন বলে দিয়েছে। তবে খালিদ জামিল, যেটা শোনা যাচ্ছে, তিনি নিজে ফোন করে প্লেয়ারদেরকে আসার জন্য অনুরোধ করেছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মোহনবাগানের প্লেয়ারদের এই টুর্নামেন্টে খেলা উচিত, কারণ এখানে ইরানের মতন দল খেলছে, এবং ইরানের মতন দল খেলছে এই কারণেই, কারণ এদের বিরুদ্ধে যদি খেলতে পারে সেক্ষেত্রে মোহনবাগানের ACL 2তেই কিন্তু অনেকটা সুবিধা হবে। কারণ ACL 2তে যেসব দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ইরানেরও ক্লাব রয়েছে, সেফাহান। তো এদের বিরুদ্ধে যদি একটা খেলতে পারে, মোহনবাগানের তো ম্যাক্সিমাম প্লেয়ারই ভারতীয় দলের প্লেয়ার,
তো সেটা এসিএলের ক্ষেত্রে কাজে লাগবে। এবং এতদিন ধরে যদি এরা ম্যাচের মধ্যে না থাকে তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। যদি এই প্লেয়ারগুলো ম্যাচের মধ্যে থাকে, গিয়ে ইন্ডিয়ান টিমে গিয়ে খেলে, তাহলে কিন্তু আমাদেরই ভালো হবে। তো এটা কিন্তু বোঝা উচিত। যদিও এই ম্যানেজমেন্ট তো সব কিছুই একটু উল্টোভাবে দেখে, তো সেখানে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্লেয়ারগুলোকে ছাড়া উচিত এবং প্লেয়ারগুলো যাতে ম্যাচের মধ্যে থাকে। হ্যাঁ, অবশ্যই এটাও ঠিক যে এই খেলতে গিয়ে যদি কোনো চোটাঘাত পায় সেটা মোহনবাগানেরই লস, তো সেই দিকটাও দেখতে হবে যাতে কোনো রকম চোটাঘাত না পায়, বা পেলেও সেটা যেন এএফএফ দায়িত্ব নেয়, সেটা অবশ্যই দেখতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যদি ভারতীয় দলের হয়ে খেলতে যায় তাহলে ভারতও অনেকটা স্ট্রং হয় এবং মোহনবাগানেরও জন্য অনেকটা ভালো হয়। আর এরপর চলে আসি এসিএল 2-তে যে মোহনবাগান নামবে তার জন্য বিদেশি নিয়ে কী চিন্তাভাবনা করছে। কারণ আর কিন্তু মাত্র 7-8 দিন বাকি রয়েছে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হওয়ার। তার আগে এখনও অবধি কোনো বিদেশির কোনো খবর পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু দিনকে দিন আমাদের চিন্তা বাড়িয়েই চলেছে। এবং যেটা শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট ভেতরে ভেতরে কিন্তু একটা প্ল্যানিং করছে, তবে কী সেই প্ল্যানিং তার মাথামুন্ডু কিচ্ছু বোঝা যাচ্ছে না। কী জন্য এতদিন সমস্যা হচ্ছে তারও কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। রাফসান রবিনোর কী খবর হলো সেটাও কিন্তু আমরা এখনও জানতে পারিনি। এবং রাফসান রবিনোকে সই করানোর পর এতদিন কেটে গেছে, কেন কলকাতায় নিয়ে আসা গেল না সেটারও কিন্তু কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো ম্যানেজমেন্ট এখানে কী চিন্তাভাবনা করছে সেটাও সমর্থকদের সামনে খোলসা করছে না। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনোদিনই সমর্থকদের সামনে কোনো কিছু খোলসা করে না, তারা ভেতরে ভেতরেই যা কিছু করার করে। তো আমরা আশা করব যে মোহনবাগান ম্যানেজমেন্ট এমন একটা কিছু করবে যাতে কিন্তু আমাদের যে সমস্যাটা, মেন সমস্যা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারে একজন ভালো মানের বিদেশি এবং বক্স টু বক্স একজন বিদেশি, এই দুটোর অভাব কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে অভাব বোধ করছি। তো এই জায়গাটা কিন্তু দেখতে হবে যে কী বিদেশি নিয়ে আসা যায়। দরকার পড়লে ভারতে খেলা যদি কোনো বিদেশি হয় তারা আসুক, তাতে কোনো আপত্তি নেই। তবে যেই আসুক না কেন তিনি যেন দলের জন্য এফেক্টিভ হয়। এমন না যে বেশি টাকা দিয়ে বিরাট বিদেশি কিছু নিয়ে এলো, তারপর নিয়ে এসে সেই বিদেশিকে মানে খেলানো গেল না, তিনি খেলতে পারলেন না, চোট আঘাতে ভুগলেন বা ফিটনেসের অভাবে ভুগলেন। তো এইগুলো যেন না হয়। তো এইটাই কিন্তু আমাদের এখন দেখার লক্ষ্য, ম্যানেজমেন্ট কী ডিসিশন নিচ্ছে। তবে বিভিন্ন জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে আগামী 3-4 দিনের মধ্যেই কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে নেবে এবং একটা প্লেয়ারকে সই করাবে। তবে আমাদের 7th ফরেনার আদৌ সই হবে কিনা, কারণ এখনও 6 ফরেনারই মানে কনফার্ম হয়নি, সেখানে 7th ফরেনারেরও আমরা কিন্তু ভাবনা চিন্তা করছি। কারণ এসিএল 2-তে কিন্তু আমরা এই অ্যাডভান্টেজটা পাবো 7th ফরেনার খেলানো। তো সেখানে কী করবে, কীভাবে চিন্তাভাবনা করছে ম্যানেজমেন্ট সেটা কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি না। তবে একটা জায়গা থেকে শোনা গেল যে এইটা এরকমও হতে পারে যে যেহেতু ভারতীয় ফুটবলের কোনো ভবিষ্যৎ এই মুহূর্তে নেই, কোনো আইএসএল হবে কি হবে না এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে আছে, সেই জন্য অনেক বিদেশি ফুটবলার হয়তো ভারতে আসতে চাইছে না এই কারণে। তো মোহনবাগান এই 22 তারিখে যে রায়টা রয়েছে সুপ্রিম কোর্টে সেটার উপরও নাকি অনেকটা নির্ভর করছে, অনেকটা তাকিয়ে রয়েছে যে কী রায় বেরোয়, তারপরই বিদেশি নির্বাচন করবে। তো দেখা যাক, অবশ্যই ভালো কিছুই হবে, কারণ আমাদের এসিএল 2 রয়েছে, সেইখানে খেলার একটা মানে বাড়তি তাগিদ রয়েছে আমাদের জন্য। ম্যানেজমেন্ট আশা করছি গতবারের মতন এবার আর ভুল করবে না, এটাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব হিসাবেই নেবে। এবং দেখা যাক আমরা কি হয় আগামী দিনে, এবং খুব শীঘ্রই হয়তো আমাদের ষষ্ঠ বিদেশি কনফার্ম হয়ে যাবে। এবং কে সেই ষষ্ঠ বিদেশি সেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। বেশ কিছু নাম বেরিয়ে এসেছিল, তবে সেগুলো সবই রিউমারের পর্যায়ে। আসল নাম যখনই বেরোবে তখনই কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। জয় মোহন।